মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে। এটা 12-এর শেষ কবিতা। মৃদুল দাশগুপ্ত এখনো বেঁচে আছেন। ওনার জন্ম 1950 সাল 3রা এপ্রিল। সেই হিসেব করলে ওনার বয়স হয় 69 বছর। ওনার বাড়ি শ্রীরামপুরে। পিতার নাম জ্যোৎস্না কুমার দাশগুপ্ত, মাতা শান্তনা দাশগুপ্ত। প্রথমে উনি পূর্ণচন্দ্র বিদ্যালয়, পরে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে শিক্ষালাভ করেন। উত্তরপাড়া প্যারিমোহন কলেজ থেকে জীবন বিজ্ঞান বিষয়ে উনি স্নাতক হন। আমাদের যত সাহিত্যিক পাঠ্য আছে, জনপ্রিয় সাহিত্যিকদের মধ্যে বেশিরভাগ লেখকই বিজ্ঞানের ছাত্র। যেমন আমাদের ডাক্তারবাবু হলেন বনফুল, মানিক বন্দ্যোপাধ্যায় বিএসসি পাস ইত্যাদি। কলেজ জীবন থেকে উনি লেখালেখি করতেন। কিছুদিন শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন। 1978 খ্রিস্টাব্দ থেকে পাকাপাকিভাবে উনি সাংবাদিকতা শুরু করেন। পরিবর্তন সাপ্তাহিক, এখন আর পরিবর্তন বেরোয় না। আগে পরিবর্তন বেরোতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। তারপর যুগান্তর পত্রিকা, যুগান্তরও বন্ধ হয়ে গেছে। 1991 খ্রিস্টাব্দে আজকাল পত্রিকায় যোগ দেন, এখন সেই পত্রিকার সঙ্গে যুক্ত আছে। মানে মৃদুল দাশগুপ্ত আজকাল পত্রিকায় লেখেন। মৃদুল দাশগুপ্তর বাইসন ও শত জল ঝর্ণার ধ্বনি, এই দুটো ম্যাগাজিন তিনি সক্রিয়ভাবে পরিচালনা করেন। প্রথম কাব্য জলপাই কাঠের এসরাজ, অন্যান্য কাব্যগ্রন্থ এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তের নির্মিত গৃহ, সোনার বুদ্বুদ, সংকলিত কবিতা হলো ধানক্ষেত থেকে ইত্যাদি। ক্রন্দনরতা জননীর পাশে ধানক্ষেত কাব্যগ্রন্থের কবিতা। মৃদুল দাশগুপ্ত ব্যক্তিগত জীবনে আমরা যতটুকু বুঝেছি যে তার জীবন আলোচনা করলে প্রথম পর্বে পাই শিক্ষক মৃদুল দাশগুপ্ত, দ্বিতীয় পর্বে পাই সাংবাদিক মৃদুল দাশগুপ্ত, তৃতীয় পর্বে পাই সাহিত্যিক বা কবি মৃদুল দাশগুপ্ত। মৃদুল দাশগুপ্তের আমপাতা, জামপাতা, ঝিকিমিকি, ঝিরিঝিরি, ছড়া 50 ইত্যাদি অনেক কাব্য রয়েছে। মূলত তিনি কবি। 1975 খ্রিস্টাব্দে ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। এছাড়াও সূর্যাস্তে নির্মিত গৃহ কাব্যগ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান 2000 সালে। 2012 খ্রিস্টাব্দে সোনার বুদ্বুদ কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার। কবিতার ছন্দ, অবয়ব ও মনস্তাত্ত্বিকতা বা রোমান্টিকতা সৃষ্টির জন্য তিনি বাঙালি পাঠকের কাছে চিরপরিচিত। কবি মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে যে কবিতাটা আমরা পড়ছি সেটা হলো ক্রন্দনরতা জননীর পাশে। এর প্রেক্ষাপট হচ্ছে যে একটা সময় পশ্চিমবঙ্গে, বিশেষ করে 2007 খ্রিস্টাব্দে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তখন বামফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য শাসন করছিল। তাদের পরিচালনায় পশ্চিমবঙ্গে শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করে কি তৈরি করা হয়েছিল? টাটাদের কারখানা। সেই সময় এই জমিকে কেন্দ্র করে, দো ফসলা জমিকে কেন্দ্র করে কৃষকরা আন্দোলনে নেমেছিল যে আমরা জমি দেব না। অর্থাৎ তারা জমির জন্য বামফ্রন্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই সময় দেখা যায় যে বেশ কয়েকজন মানুষ জমি আন্দোলনকে কেন্দ্র করে মারা যায়, গুপ্ত হত্যা হয়, একটা উত্তাল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কৃষকদের পক্ষ নিয়ে মৃদুল দাশগুপ্ত লিখলেন ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটার মুখ্য বিষয় হলো জননী কাঁদছে। কেন কাঁদছে? না যন্ত্রণার জন্য কাঁদছে। জননী বলতে কাকে বোঝানো হয়েছে? মূলত জননী বলতে বোঝানো হয়েছে দেশ ও মাতৃকাকে, ভূমিকে,
চাষযোগ্য জমিকে বোঝানো হয়েছে। দেশের মাটি কাঁদছে, দেশ কাঁদছে। আসলে মাটি তো কাঁদতে পারে না, তার মধ্যে প্রাণের শক্তি নেই, কিন্তু দেশের মানুষের কান্নাই দেশের মাটির কান্না। এটা সকল কবি, সকল সাহিত্যিক, সকল লেখক বিভিন্ন ভাবে বলে গেছে। কবিতার বিষয় হলো ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। এখন বলতে কোন সময়? এখন বলতে 2007 সালে কৃষকদের বিনা অনুমতিতে যেভাবে জমি অধিগ্রহণ হচ্ছিল শিল্পের জন্য, সেই সময় তাদের উপর অত্যাচার করা হয়েছিল। যখন মিছিল করে কৃষকরা সরকারের বিরোধিতা করেছে, তখন লাঠিচার্জ করা হয়েছে। এই রকম কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কৃষকরা কাঁদছে জমির জন্য, তখন কবি বলছেন, যদি এইরকম সময় আমি না দাঁড়াই তাদের পাশে, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা? একজন সাহিত্যিক, একজন শিল্পী, একজন কবি, তিনি সমাজের অসহায়তার দিনে তাদের পাশে দাঁড়াবেন। কি নিয়ে? তার লেখা নিয়ে। রবীন্দ্রনাথ স্বাধীনতা আন্দোলনে কোনো বৈপ্লবিক সক্রিয়তায় অংশগ্রহণ করেননি, কিন্তু তিনি ঘরে বাইরে লিখে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন বৈপ্লবিক সক্রিয়তার থেকে এটা কোনো অংশে কম নয়। তিনি তখনকার বঙ্গভঙ্গ তার বিরোধিতা করেছেন, তখনকার স্বদেশী দ্রব্য বর্জন তাকে সমর্থন করেছেন। মৃদুল দাশগুপ্ত তাই। যখন দেশ জুড়ে একটা আন্দোলন চলছে, সরকার বিরোধিতা করছে কৃষকদের, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে তাদের, তখন মৃদুল দাশগুপ্ত, আমি যদি কবি হয়ে থাকি তাহলে অন্তত কবিতা লিখে তার পাশে দাঁড়ানো উচিত। আমি যদি শিল্পী হয়ে থাকি তাহলে ছবি এঁকে তার পাশে দাঁড়ানো উচিত। আমি যদি গান গেয়ে থাকি তাহলে গান গিয়ে তার পাশে থাকা উচিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপ্লবী ছিলেন না, তিনি কোথাও বোমাগুলি ছড়েননি, কিন্তু জানো কি 1926-এ পথের দাবি লেখার জন্য বৈপ্লবিক আন্দোলনকে কিভাবে তিনি উৎসাহিত করেছিলেন। শুধু শরৎচন্দ্র বলেই ইংরেজরা তাকে জেলে ঢোকাতে পারেননি, ভয়ে যে এত বড় জনপ্রিয় কথাশিল্পীকে যদি আমরা জেলে ঢুকাই তাহলে আমাদের হিতে বিপরীত হবে, পরিস্থিতি আমাদের নাগালের বাইরে চলে যাবে। কিন্তু শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাস ইংরেজরা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, কিন্তু এই পথের দাবির সব্যসাচীর উৎসাহ, অ্যাক্টিভিটিস, সক্রিয়তা সে সময়কার বৈপ্লবিক আন্দোলনকে অনেক বেশি এগিয়ে নিয়ে গিয়েছিল ত্বরান্বিত করেছে। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? আমার ভাই মারা গেছে, পাশে শুয়ে আছে, কে? সে একজন কৃষক হতে পারে। ভাই বলতে আমরা বুঝি শুধু পরিবারের ছেলে না, আসলে কবি এখানে ভাই বলতে দেশবাসীকে বোঝাচ্ছেন। বোঝাচ্ছেন একজন শ্রমজীবী সর্বহারা অসহায় কৃষক পরিবারের সন্তান, যাকে গুপ্ত হত্যা করা হয়েছে, যার বৈপ্লবিক আন্দোলনকে স্তিমিত বা স্তব্ধ করার জন্য যাকে হত্যা করা হয়েছে। কবি বলছেন, আমি যদি আজকে তার পাশে গিয়ে না দাঁড়াই তাহলে আমাদের সবাইয়ের উচিত অসহায় ন্যায্য আন্দোলনকারী কৃষক বন্ধুদের পাশে গিয়ে দাঁড়ানো। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? আমি ভালো জামা কাপড় পরে আছি, ভালো ভালো কথা বলছি, এটা কোনো মূল্যবোধ নয়, এটা মূল্যবোধের পরিচয় হতে পারে না। দেশবাসী কাঁদছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। যে মেয়ে নিখোঁজ, তাপসী মালিকের কথা বলা হচ্ছে এখানে পরিষ্কার ভাবে, আমি বলে দিচ্ছি, উত্তর লেখার সময় তোমরা এটা উল্লেখ করতে পারো। যে মেয়ে নিখোঁজ মানে তাপসী মালিককে খুন করা হয়েছিল, করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার ডিএনএ টেস্ট করে ধরা গেছে, দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, হাত এক জায়গায়, পা এক জায়গায় পড়ে আছে। কেন না তাপসী মালিক জমি আন্দোলন কমিটিতে অংশগ্রহণ করেছিল, মিছিলের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিল। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির চাচ্ছে? আমি তো একজন সভ্য মানুষ, শিক্ষিত মানুষ, সামাজিক মানুষ, মানবতাবাদী মানুষ।
আমার কি উচিত শুধু ঈশ্বরের দিকে তাকিয়ে অন্যায়ের প্রতিবাদ করা? হে ভগবান, তুমি বিচার করো, এর কোনো প্রাসঙ্গিকতা নেই। যদি তাপসী মালিক আমার বোন হয়ে থাকে, আমার দেশবাসী হয়ে থাকে, তাকে যেভাবে গুপ্ত হত্যা করা হয়েছে, তাহলে তার গুপ্ত হত্যার প্রতিবাদ করা উচিত, তাপসী মালিকের পাশে থাকা উচিত, সেই আন্দোলনে সামিল হওয়া উচিত। শুধু ঈশ্বরের দিকে হাত তুলে, আকাশের দিকে হাত তুলে বিচার করো ভগবান বলে পাশ কাটালে চলবে না। কবি পরিষ্কার জানিয়ে দিলেন বৈপ্লবিক আন্দোলনকে সমর্থন করতে হবে। আমি তা পারি না। অর্থাৎ সাধারণ মানুষ, পাশ কাটানা মানুষ, সুবিধেবাদী মানুষ কিংবা দায় এড়ানো মানুষ, এরকম সভ্য মানুষদের মতো আমি ভগবানের দিকে হাত তুলে নিজের কর্তব্যকে শেষ করতে পারি না। আমি তা পারি না। কবি বলছেন কি পারেন না? নাই সাধারণ মানুষ যেমন বলে আমি জানি না, আমি দেখিনি, কিংবা অন্যায় হয়েছে, ভগবান তার বিচার করবেন, এইরকম বলে পাশ কাটাতে আমি পারি না। যা পারি কেবল সেই কবিতায় জাগি। আমি যা পারি সেই বিদ্রোহ, সেই বিপ্লব আমি কবিতার মধ্যে তুলে ধরতে পারি। আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। আমার বিবেকটাই আমার একটা মনের মধ্যেকার বারুদ, যা উত্তেজনা তৈরি করে। বারুদ কি করে? যখন বিস্ফোরণ ঘটায় সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। কবি বলছেন আমার মনের মধ্যে যে বারুদ আছে, তাকে কবিতার বিস্ফোরণের মধ্যে দিয়ে আমি সকলের মধ্যে গণচেতনা জাগাতে চাই, বোঝাতে চাই সুবিধেবাদী স্বার্থপর মানুষের মতো পাশ কাটিয়ে যাওয়া নয়। বলে আমি জানি না, আমি দেখিনি, এরকম অজ্ঞতাপূর্ণ উত্তর নয়, কিংবা আকাশের দিকে হাত তুলে বিধির বিচার চেয়ে দায় এড়ানো নয়। একটা সক্রিয় ভূমিকা নিয়ে আমি বিপ্লবকে বিস্ফোরণের মতো ছড়িয়ে দিতে চাই। এই কবিতা থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে সেটা হলো, জঙ্গলে তাকে পেয়ে, তাকে জঙ্গলে পাওয়া গেছে, কেন তাকে জঙ্গলে পাওয়া গেল? নিহত ভাইয়ের সব দেহ দেখে, কে দেখেছেন নিহত ভাইকে? আমি তা পারি না। বক্তাকে তিনি কি পারেন না? কেন তিনি তা পারেন না? যা পারি তা কেবল। কি তিনি করতে পারেন? তিনি কবিতা লিখতে পারেন, সেই কবিতার বারুদ ছড়িয়ে দিতে পারেন। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাওয়া মানে সুবিধেবাদিতা, পাশ কাটানো, দায় এড়ানো ভাব কবি বলতে চাইছেন। কারণ এ বিধির বিচার চাওয়াও যা, না চাওয়াও তা। দিশা এডুকেয়ার চ্যানেলের ক্লাসগুলি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করুন। অথবা আপনি যদি কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখুন। দিশা এডুকেয়ার চ্যানেলের ফেসবুক পেজে যোগদান করুন। আমরা খুব শীঘ্রই প্রাইমারি টেট এসএলএসটি এক্সামের মক টেস্টের আয়োজন করেছি। এছাড়াও দিশা এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে ইউটিউব চ্যানেলে, সেই সমস্ত বিষয়গুলোর উপর এমসিকিউ মক টেস্টের আয়োজন করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে dishaeducare.in ওয়েবসাইটের লিংক দেওয়া হলো। আগ্রহী শিক্ষার্থীগণ ফ্রিতে মক টেস্ট দিতে পারে। পরীক্ষা শেষে রেজাল্ট জানতে পারে ওয়েবসাইটের ভিউ রেজাল্টে ক্লিক করে।
সর্বোচ্চ নাম্বার প্রাপক শিক্ষার্থীকে দিশা এডুকেয়ার চ্যানেল এবং দিশা এডুকেয়ার .in ওয়েবসাইটের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। নমস্কার।